নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটালে ফেসবুক লাইভে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি ইরন রয়েছি। প্রত্যেক দিনই এই কথাটা বলে শুরু করি, কারণ অন্য কিছু বলার নেই। আর স্পোর্টস টু নাইট, শেষ বেলায় ফ্রেশ খবর। আপনারা জানেন এই প্রোগ্রামের একটাই মোটো, খেলার সাথে থাকুন, খেলার পাশে থাকুন, আর খেলার খবর নিয়ে অনেক অনেক আড্ডা দিন। গল্প হোক, তর্ক হোক, বিতর্ক হোক, খেলার খবর প্রচুর প্রচুর আলোচনা হোক। স্পোর্টস টু নাইটে আপনাদের সঙ্গে আমি ইরন রয়েছি। আর শেষ বেলায় ফ্রেশ খবর মানেই সব টাটকা টাটকা খবর, এবং ফ্রেশ ইতিমধ্যেই। তার কারণ হেডলাইন আপনারা দেখছেন হয়তো, তাতে অশ্বিনের ইতিহাস। আর অশ্বিন ইতিহাস করেই বাড়ি ফিরে গেলেন। টেস্ট ক্রিকেটের মাঝপথেই বাড়ি চলে গেলেন রবিচন্দ্রন অশ্বিন। 500 উইকেট নেওয়া সেলিব্রেশন করার কোনো জায়গায় নেই। টেস্ট ম্যাচটাই তিনি খেলবেন না। দ্বিতীয় দিনের রাতেই রাজকোট থেকে সরাসরি তিনি চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দিলেন। কিন্তু কেন, সেটা অবশ্যই জানাবো। আর অবশ্যই জানাবো ভারতের টেস্ট ম্যাচ, বাংলার রঞ্জি ম্যাচ, আগামীকাল ইস্ট বেঙ্গলের মোহনবাগানের ম্যাচ, আর তার সঙ্গে অবশ্যই ঈশান কিষান, হারিস রাউফ, এসব সব খবরই থাকবে। আর রঞ্জি ট্রফিতে রাহানে আউট হয়েও আবার ব্যাটিং, সবাই এগুলো নিয়ে কথা হবে। এবং অলরেডি তখনই বলতে পারবো যখন আরো কিছু মানুষ আসবেন। আর আমার লাইভের শর্ত একটাই, লাইভে আসা মানে আড্ডা দেওয়া, প্রশ্ন করুন, বিতর্ক করুন। আমার মতামত পছন্দ না হলে অন্য মত দিন, কিন্তু খেলা নিয়ে কথা বলুন আর পজিটিভ কথা বলুন, এইটুকুই বলা। আর যারা লাইভে আসছেন বা বিভিন্ন সময় এই সময় লাইভে আসেন, প্রত্যেকেই থাম রুলটা জানেন। আসবেন, প্রশ্ন করবেন, আমরাও চেষ্টা করব আপনাদের সঙ্গে নাম শেয়ার করে আলোচনা করার। প্রিয়াঙ্কা ব্যানার্জি কর, শুভ সন্ধ্যা। মোহাম্মদ সাইব বাংলাদেশ থেকে তিনি দেখছেন। বান্টি দেব ইংল্যান্ডের ওডিআই খেলছে। আবুল হাসান অলরেডি যারা যারা প্রশ্ন করছে, সুমন, ঈশান কিষান কি আর রঞ্জি খেলতে নেমেছে? আসছি সবটাই বলবো। সঞ্জিত জানা, তো অলরেডি প্রচুর মানুষকে পেয়ে গেছি, এবং এই মুহূর্তে লাইভের সংখ্যাও দেখছি প্রায় 240+। রমেশ হাই। তো এই 250 জন, 230-40 জন যারা রয়েছেন, আমি জাস্ট আরেকটু তা শুরু করব, একটু অপেক্ষা করে যাই, যাতে অশ্বিনের বদলে কি ব্যাট করতে পারবে প্রসেনজিৎ। আসছি। আকাশ যাক, আজকে সোয়েটার জ্যাকেট নেই, না গরম পড়ে গেছে সেই কারণে নেই। তো যাই হোক, অস্ট্রেলিয়ার প্লেয়ারের স্যালারি সব আসছি। আমার মনে হয় শুরু করা উচিত, তার কারণ প্রিয়াঙ্কা কুন্ডু, থ্যাংক ইউ লাইভে আসার জন্য প্রত্যেক দিনের মতো। গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ভারত ইংল্যান্ড টেস্ট ম্যাচ চলছে রাজকোটে। কিন্তু কিন্তু আজকে ইতিহাসও হয়েছে। ইতিহাস কেন? রবিচন্দ্রন অশ্বিন তার টেস্ট ক্রিকেটে দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে 500টা উইকেট পেয়েছেন, এবং দ্রুততম 500 উইকেট পেয়েছেন ভারতের মধ্যে। কারণ এর আগে 98 টেস্ট খেলে কেউ পাননি, একমাত্র পেয়েছেনই অনিল কুম্বলে। বাট এই 500টা উইকেট পেয়ে সেলিব্রেশন করা তো দূরের কথা, রাতারাতি বাড়ি ফিরলেন টেস্ট ম্যাচ ছেড়ে অশ্বিন। কিছুক্ষণ আগে বিসিসিআইয়ের পক্ষ থেকে মেল মারফত জানিয়ে দেওয়া হয়েছে আমাদের যে অশ্বিন আর টেস্ট ম্যাচ নেই, এই টেস্ট ম্যাচ অশ্বিন খেলবেন না। খুব গুরুত্বপূর্ণ সাবজেক্ট। টেস্ট ম্যাচে ভারত যে জায়গায় রয়েছে, যথেষ্ট চাপে, আন্ডার প্রেসার, নিঃসন্দেহে বলা যায় সেই টেস্ট ম্যাচে কোনোভাবেই কিন্তু আর খেলবেন না রবিচন্দ্রন অশ্বিন। কারণ ব্যক্তিগত কারণে তিনি টেস্টের মাঝপথেই বাড়ি ফিরে গেছেন। আর ব্যক্তিগত কারণ কি? ব্যক্তিগত কারণ হচ্ছে বাড়িতে অসুস্থতা, খুব এমার্জেন্সি বিষয়। সেই কারণেই কিন্তু অশ্বিন টেস্ট ম্যাচের মাঝপথে গেছে, এবং এখনো কিছু বলা হচ্ছে না, কিন্তু যেরকম খবর শুনতে পাচ্ছি বাড়িতে সত্যি খুব একটা এমার্জেন্সি ঘটনা ঘটেছে। সেই কারণে তার পক্ষে যে টেস্ট ম্যাচের মাঝপথে চলে গেল। এর ফলে যেটা হবে, অশ্বিন কালকে সকালে বল করতে পারবে না। অশ্বিনের জায়গায় ফিল্ডার নামাতে পারবে ভারত, কিন্তু ব্যাট করার পারমিশন পাবে না। যদি না ইংল্যান্ড আলাদা করে কোনো পারমিশন দেয়, কারণ নিয়ম বলছে ব্যাট করার পারমিশন নেই টেস্টের মাঝপথে। কারণ এটা তো কোনো কনকাশন নয় যে তার জায়গায় প্লেয়ার রিপ্লেস হবে। তো ব্যক্তিগত কারণে গেছে বলে একজন প্লেয়ার কম নিয়ে কিন্তু ভারতকে খেলতে হবে। তো সেক্ষেত্রে যদি আলাদা ইংল্যান্ড যদি পারমিশন দেয় কোনো ক্রিকেটার খেলার, আমার ধারণা সেটা রুলসের মধ্যে থেকে হলে দেখতে হবে, এবং এটা আলটিমেট দেওয়া সম্ভব কিনা সেটাও দেখতে হবে। তবে কিছুক্ষণ আগে যেহেতু আপডেট এসছে, সেটা অবশ্যই আমি অশ্বিনের মানে লাইফটা একটু লেট হলে এই কারণে, কারণ একটু আপডেট নিচ্ছিলাম, একটু খোঁজ খবর করলাম, একটু পড়লাম যে সত্যি কি হয়েছে। বিসিসিআই মেলটা খুঁটিয়ে পড়লাম, এবং তাতে স্পষ্ট করে বলা হয়েছে যে
পারিবারিক কারণেই, পারিবারিক অসুস্থতা বা মেডিকেল এমার্জেন্সি, স্পষ্ট যেটা বলা হয়েছে, বাড়িতে মেডিকেল এমার্জেন্সি হওয়ার কারণেই রাতারাতি অশ্বিনকে কিন্তু চলে যেতে হয়েছে। আমি জানি না, অশ্বিনে আশা করি সবাই সুস্থ থাকবেন, পরিবারের সবাই দ্রুত, মানে যদি কেউ অসুস্থ হয়ে থাকেন দ্রুত সুস্থ হয়ে উঠুন, এটুকুই বলার। এবং তার কারণ হচ্ছে, মানে ব্যক্তিগতভাবে আমি অশ্বিনের পরিবারের সঙ্গে লাস্ট চেন্নাইতে বিশ্বকাপের প্রথম ম্যাচের দিন দেখা হয়েছিল, এবং তার পরিবার, তার বাবার সঙ্গে দীর্ঘক্ষণ আড্ডা হয়েছিল। নিশ্চয়ই আপনারা সেই ইন্টারভিউ দেখেও ছিলেন বাবার, এবং সেই অশ্বিনের বাবার ইন্টারভিউ শুধু নয়, তার সেই সরলতা, তার সঙ্গে তার ছেলেকে নিয়ে গল্প, সেগুলো আমরা জানি। তা পরিবার কতটা অশ্বিনকে নিয়ে ভাবে, অশ্বিন কতটা পরিবারের কাছে, সেটা কিন্তু তার বাবা বারবার বলছিলেন। তো বাড়িতে যাই হোক না কেন, যেহেতু তিনি চলে গেলেন, এবং বোর্ড যেটা স্পষ্ট করে পরিষ্কার বলছে যে অশ্বিনের মতো ক্রিকেটারের পরিবারের পাশে রয়েছে বোর্ড বা বিসিসিআই, এবং তার পাশে দলের ক্রিকেটার, তাদের পরিবারের স্বাস্থ্য নিরাপত্তা বরাবর প্রায়োরিটি দিয়ে এসছে। এই কঠিন সময় যাতে দ্রুত পেরোতে পারেন সেই শুভকামনা রইল। কঠিন সময় বলা হচ্ছে এই কারণ মানে যতক্ষণ অফিসিয়াল বলা হচ্ছে, তাই বলা আমার পক্ষে উচিত নয়, সম্ভবত বাড়িতে হিউজ এমার্জেন্সি ঘটেছে। তো সেটা কি আরো ডিটেলে চোখ থাকতে থাকতে আমাদের দেখতে হবে। মানে আমরা কথা বলার সাথে সাথে আমরা এই খবরও ট্র্যাক করব, কারণ সত্যি তো অশ্বিনের বাড়িতে কার কি হলো এটা খুব ইম্পর্টেন্ট। অশ্বিনের বদলি তো এইভাবে পাওয়া যাবে না। তবে যাই হোক, টেস্ট ম্যাচটা একটু আসি, আবার অশ্বিনে ফিরবো। টেস্ট ম্যাচে কিন্তু আমাকে যদি জিজ্ঞেস করেন, গতকাল বলেছিলাম 450 রান, আজকে 445 হয়েছে। ধ্রুব জুরেল একদম টিপিক্যাল টেস্ট ক্রিকেট খেলার জন্য যেরকম খেলার, ঠিক সেই ক্রিকেটটাই খেলেছেন। 4 রান করলে হয়তো হাফ সেঞ্চুরি করতেন, কিন্তু পারেননি। কিন্তু না পারলেও কাল থেকেই স্পিনারদের সবচেয়ে সহজ উইকেটে থার্ড ডে থেকে বুঝতে পেরেছি যে স্পিনের সাহায্য পাওয়ার কথা ছিল, তখন ইমার্জেন্সি হয়ে গেল। এটা কিছু করার নেই, এমার্জেন্সিটা সম্ভবত, আমি জানি কতটা বলাটা ঠিক নয়, আমি এইটুকুও বলছি, কিন্তু সত্যি খুব বড় এমার্জেন্সি। এবং মানে যাই হোক, বলাটা অতটা ঠিক নয় এখন, যেহেতু যতক্ষণ অফিসিয়ালি জানতে না পারছি ততক্ষণ বলাটা উচিত নয়। তো এইটুকু বোর্ড যেটা বলেছে আমরাও তাই বলবো, পরিবারের দ্রুত সেই সমস্যা থেকে অশ্বিন কাটিয়ে আসবেন, এবং অবশ্যই তার যদি সমস্যাটা দ্রুত তিনি ওভারকাম করবেন, এইটুকুই প্রার্থনা করা। আরেকটা কথা বলার, সেটা হচ্ছে ভারত, অশ্বিনের প্রশংসা একটু করে নিই। 500 উইকেট 98 টেস্টে, দ্রুততম ভারতীয়দের মধ্যে। কপিল দেবের কি বলে, অনিল কুম্বলের আছে 619। অনিল কুম্বলেকে কি ধরতে পারবেন? আজকে প্রেস কনফারেন্সে কিন্তু আফটার ম্যাচ অশ্বিনী এসেছিলেন, সেখানেও তিনি কথা বলেছেন, এবং সেখানে কিন্তু তিনি বলেছেন যে তার বয়স এখন 37 বছর 152 দিন, 53 দিন। তো সেই ছেলেটা আরো 120টা টেস্ট উইকেট নিতে গেলে, মানে কুম্বলেকে টপকাতে গেলে মিনিমাম আরো কয়েকটা বছর খেলতে হবে। কিন্তু অশ্বিন যেভাবে ক্রিকেট খেলেছেন, অশ্বিনের মধ্যে দিয়ে যেভাবে বাদ পড়া গেছে, অনেক সিরিজে খেলেননি, ফাইনাল খেলেননি টেস্ট চ্যাম্পিয়নশিপের, তো তার মধ্যে থেকেও যাওয়া, ওঠা পড়া, কখনো বাদ, সবের মধ্যেও কিন্তু তিনি পারফর্ম করে গেছেন, এবং ভারতের প্রয়োজনে প্রতি মুহূর্তে নিজের সেরাটা দিয়ে গেছেন অশ্বিন। এবং ভারত যখনই উইকেট নিতে পারেনি বিপক্ষের, তখনই ক্যাপ্টেন বল হাতে তুলে দিয়েছিলেন অশ্বিনের হাতে, অশ্বিন কিন্তু সাফল্য এনে দিয়েছেন। আমি সৌরভের সঙ্গে কথা হচ্ছিল বিকেলে, সন্ধ্যাবেলা ইডেন এসেছিলেন, সৌরভও বললেন যে ফ্যাবুলাস প্লেয়ার এবং আউটস্ট্যান্ডিং প্লেয়ার, এবং সত্যি অশ্বিন এই সাফল্য, সে সেরা ক্রিকেটার বলে এই সাফল্য। তো এগুলো যখন কথা হচ্ছিল, তখন আমি ভাবছিলাম যে কাদের কাদের উইকেট গুলো আছে সেইগুলো নিয়ে যদি একটু আলোচনা করা যায়। এবং অবশ্যই কিন্তু আমরা চেষ্টা করতাম যে বাকি যে উইকেট গুলো যারা যারা পেয়েছে, মানে আমি বলতে চাইছি বাকি 8জন যারা 500 উইকেটের কোটায় রয়েছে, ইতিমধ্যেই কিন্তু 700, হায়েস্ট উইকেট রয়েছে 800, সেটা আমরা সবাই জানি। তার নাম আমাকে মানে আলাদা করে বলতে হবে না। তারপরেই যে রয়েছে তার নাম কিন্তু অবশ্যই সে কিন্তু শেন ওয়ান, সে পৃথিবীতে নেই এই মুহূর্তে। আর তার সঙ্গে যিনি রয়েছেন
সেটা কিন্তু 4টি উইকেট নিলে আন্ডারস্যান্ডও 700 হয়ে যাবে। তো এটাও কিন্তু একটা পার্ট। এবং অশ্বিনের অশ্বিন না থাকায় ইংল্যান্ড কাল সুবিধা পাবে। আমি সেটা আসছি, অশ্বিন সুবিধা পাবে কি পাবে না পরের কথা, কিন্তু যেটা চিন্তা সেটা হচ্ছে যে একটা ব্যাটসম্যান কমে যাওয়া, একটা বোলার কমে যাওয়া। তো আপনার সে হাতে মাত্র 2টো স্পিনার হয়ে গেল। এবার পার্ট টাইম স্পিনার আপনি কাকে দিয়ে করাবেন? আপনি আমি জানি না, এই দলে সারফরাজ বল করতে পারে প্রয়োজনে, কালকে বল করানো হলে উচিত বা করানো বেটার। একটু বলে দিই যাদের এখন পর্যন্ত 500 উইকেট আছে, আপনারা সবাই নামগুলো জানেন, তাও মুথাইয়া মুরলীধরন, তার উইকেট সংখ্যা 800, শেন ওয়ান 708, তারপরে হচ্ছে অবশ্যই রয়েছে জেমস অ্যান্ডারসন, যার উইকেট 696, স্টুয়ার্ট বর্ড, যার উইকেট 604, গ্লেন ম্যাকগ্রা, যার উইকেট 563, কটনি ওয়ালস 519, নাথান লায়ন 517। অশ্বিন এদের মধ্যে কাকে টপকান দেখার, কারণ কটনি ওয়ালস খেলা ছেড়ে দিয়েছেন, ম্যাকগ্রা খেলা ছেড়ে দিয়েছেন, কিন্তু ম্যাকগ্রা, কটনি ওয়ালস কিংবা স্টুয়ার্ট বট কেউ টপকাতে গেলে আরো কোথাও 20টা, কোথাও 64টা, কোথাও 104টা উইকেট লাগবে, এবং কুম্বলেকে টপকাতে গেলে কিন্তু কিন্তু টেস্টে 500টা উইকেট মুখের কথা, সেটা কিন্তু অশ্বিন পেয়ে প্রমাণ করেছেন তিনি টেস্ট ক্রিকেটের অন্যতম সেরা। আফটার অনিল কুম্বলে যুগ তিনিই সেরা, এটা নিয়ে কোনো ক্লাস ক্রিকেটের এই নিয়ে কোনো বলার জায়গা নেই। বল করার ক্ষেত্রে কিন্তু সারফরাজ বল করতে পারে ঠিকই, কিন্তু টেস্ট ম্যাচে কি তাদেরকে বল করিয়ে দেওয়া হবে? সারফরাজকে করানো যেতে পারে, একটা বোলার কম নিয়ে তো করা যেতে পারে না, বল করতেই হবে। আরেকটা ইনফরমেশন শেয়ার করি যে অশ্বিন 98 টেস্ট করলো এবং 26 বা 26 টাইম সে ইনিংসে উইকেট নিয়েছে। ওকে, আর হচ্ছে 6 10 বা 10-এর বেশি উইকেট ম্যাচে নিয়েছে টেস্টে। 58টা টেস্ট খেলে 347টা উইকেট। তো এটা হচ্ছে অশ্বিন, এবং অশ্বিনের বন্দনা করছিলাম এই কারণে, কারণ ভারতকে কিন্তু প্রথম ব্রেক থ্রুটা অশ্বিনই এনে দিয়েছিলেন। আজকে যেভাবে ইংল্যান্ড ক্রিকেট খেলছে বা শুরু করেছে, স্কোরবোর্ড দেখেছেন নিশ্চয়ই, দিনের শেষে 35 ওভার ব্যাট করে 207, রান রেট কত জানেন? প্রায় 6 বলতে হবে, কারণ 35 ওভার 6টা করে বল, অর্থাৎ 6, 210, আর 210 বল খেলে 207 রান করেছে ইংল্যান্ড। বেন ডাকেট সেঞ্চুরি করেছেন, ছেড়ে দিন, সে তো সেঞ্চুরি করেছে। মজাটা হচ্ছে 118 বলে 133 রানে সে ব্যাট করছে। ওডিআইতেও মানে এতটা 112.71 স্ট্রাইক রেটে কেউ ব্যাট করে না, সেটা কিন্তু এই ডাকেট করছে, এবং অলরেডি 21টা 4 মেরেছে, 2টো 6। ভাবতে পারছেন তো? 21-4 মানেই তো কত, প্রায় হাফ রান তো বেশি রান এখানে 4-6 করে দিয়েছেন, তাই না? আমার জানি না মানে কি ক্রিকেট তারা খেলছেন। অলিপপ 39 আউট হয়ে গেছেন ঠিকই, জো রুট রয়েছেন ক্রিজে, কিন্তু অলিপপ সিরাজ আউট না করলে আরো দুশ্চিন্তা ছিল। এখনো 238 রানে ভারত পিছিয়ে আছে। তবে এই ম্যাচটা কিন্তু খুব আকর্ষণীয় হতে যাচ্ছে, কারণ এই উইকেটটা কিন্তু একদম লাট্টুর মতো বল ঘুরছে না বা ঘুরবেও না, স্পিন হবে। রাজকোটের উইকেটে ডেফিনেটলি স্পিন হবে। সাধারণত রাজকোটের উইকেট আমরা ট্রেন্ড মার্ক দেখেছি, একটা ইনিংসের খেলা, একটা ইনিংস যদি একটা ফার্স্ট টিম বড় রান করলে অপোনেন্ট দুবার সেই রানটার মধ্যে অল আউট হয়ে যায়, বা ওই খুব ক্লোজ একটা লিড নেয়, মানে এটা খুব কম মার্জিন লিড নেয়, সেখান থেকে কিন্তু ম্যাচটা জিতে যায় সাধারণত প্রথমে ব্যাট করা টিম। বাট এই টেস্ট ম্যাচটা কি হতে যাচ্ছে খুব ক্রুশিয়াল। তবে অশ্বিন না থাকাটা কিন্তু ভারতের জন্য চিন্তার কারণ নিঃসন্দেহে। এবং ভাবুন বাজবল ক্রিকেট কতটা দুশ্চিন্তা, সেটা আপনারা জানি না, যারা দেখছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই এই টেস্ট ম্যাচগুলো দেখুন, কারণ এই কারণে ফার্স্ট 50-তে 44 রান ডাকেটের বাউন্ডারি ছিল, 90%, হ্যাঁ রান, সেটাই বললাম, 21টা 4 মেরেছে,
দুটো 6 মেরেছে, 112.72 স্ট্রাইক রেট। তো ওডিআই তো এরকম অনেক সময় হয় না, তাই না? কিন্তু ডাকেট সেই ক্রিকেটটা খেলছে এবং ভয়ডরহীন ক্রিকেট। এবং তার চেয়েও বড় কথা, ভারতের মাটিতে টেস্ট ক্রিকেট ম্যাচ হলে আমরা কি দেখে এসেছি? স্পিন বল খেলতে বিদেশি ক্রিকেটাররা তারা ট্রাভেলে পড়ছে, বল ঘোরে, বল নিচু হয়, সেই বল খেলতে পারছে না। বাট এই ইংল্যান্ড দেখিয়ে দিচ্ছে তারা কতটা প্রস্তুতি নিয়ে খেলতে এসছে, এটা এক। আর সেকেন্ড, তারা যে বিধ্বংসী মেজাজে ব্যাট করছে, যেভাবে ওডিআই স্টাইলে ক্রিকেট খেলছে, তাহলে তো সত্যি দেখুন, একটা ব্যাটসম্যান যখন বোলারকে মারতে শুরু করে না, বোলাররাও না খেই হারিয়ে ফেলে কোন জায়গায় বল ফেলবো। কারণ গুড স্পটের বলে অনেক সময় 4 হচ্ছে, মানে ভালো জায়গায় বল পৌঁছে 4 খাচ্ছে, বোলাররাও কিন্তু নিজের লেন্থ হারিয়ে ফেলেন। যার ফলে যেটা হয়, তারাও যেটা আরো করতে পারতো সেটাও কিন্তু হয় না। আমার পার্সোনালি বলবো না, আমার ধারণা বলাটা ঠিক হবে না। আমি সৌরভের সঙ্গে আজকে এই নিয়ে আলোচনা করছিলাম। সৌরভ থেকে আমি জানতে চেয়েছিলাম যে বাজ বল ক্রিকেটটা আটকানোর রসায়ন কি। দেখুন, বাজ বল ক্রিকেটটাকে আটকাতে গেলে আপনাকে কি করতে হবে, পাল্টা পাল্টা দেশগুলো কি করবে? তো সৌরভ যেটা ফার্স্ট বললেন যে ইংল্যান্ড এই ক্রিকেটটাই খেলে, তারা এই মেজাজেই খেলে এবং টেস্ট ক্রিকেটে কিন্তু নতুন সংজ্ঞা লিখছে সন্দেহ বলা যায়। এদেরকে আউট করতে গেলে একমাত্র উইকেট নিতে হবে, অর্থাৎ উইকেট নেওয়ার দক্ষতা আরো বাড়াতে হবে। এবং যেটা হয় যে একটা বোলার ভালো বল করলো, সেই বলে যদি 4 খেয়ে যায়, বোলার পরের বলটা সেই বল করতে ভয় পায়। কিন্তু ওই বোলারকে ট্রাই করতে হবে, আরো অ্যাকুরেসি আনতে হবে, বোলাররা জায়গায় বল করে যাবে এবং সেখান থেকে হয়তো উইকেট আসবে। এছাড়া এই বাজবল ক্রিকেটকে আটকানোর কোনো জায়গা নেই। লাইন লেন্থ মেনে একদম উইকেট টু উইকেট বা একদম জায়গায় বল করে যেতে হবে, সেটা না করতে পারলে কিন্তু হবে না। গতকাল নেটওয়ার্ক সমস্যা ছিল না, আজকে এখন আবার যখন একটু হচ্ছে একটু থেমে যাই। না, এমনি তো ঠিকই আছে, আমি অন্য ফোনে দেখছিলাম। তো যাই হোক, তো 6 করে টেস্ট ক্রিকেটের রান রেট আমি জানি না, খুব একটা ভাবার বিষয়, মানে সত্যি তো 3, 3.5, 2 আগে দেখেছি আমরা, 3, 3.5 এখন হয়, অন্তত 4 হয়, বাট 6, 35 ওভারে 207 রান, মাত্র 2 উইকেটে। ইংল্যান্ড কিন্তু অনেক তৈরি হয়েছে, ইংল্যান্ডকে সহজ ভাবে হবে না। ইংল্যান্ড এসে ড্র করেছে ঠিক কথা, কিন্তু আমি বলছি যে ভারতের মাটিতে যেটা হয়, স্পিন খেলায় ইংল্যান্ড বা বিদেশি যে কোনো দলের ক্ষেত্রে অসুবিধা হয় এবং সেই কারণে স্পিন লেলিয়ে দেয় ভারত এবং সেই স্পিনেই কিন্তু বাজিমাত হয়। আমি জানি না আপনারা কোথাও একমত হবেন, কিন্তু সৌরভ ওই কথা একমত যে এত স্পিন নির্ভর না করে ফার্স্ট দেওয়া উচিত বা তাদের খেলা খেলা উচিত। তার কারণ ফাস্ট বোলাররাই হয়তো ম্যাচটা বের করতে পারবে, জানি না। প্রত্যেক ওভারে 4 খাওয়াটা বন্ধ করতে হবে, আর কিছুটা ভালো ফিল্ডিংও চাই প্রসেনজিৎ। সমস্যাটা হচ্ছে 4-6 যে খুব বাজে বল মারছে তা তো নয়। ইংল্যান্ড কতটা আত্মবিশ্বাসী, তারা উইকেট পড়লেও মারছে, উইকেট না পড়লেও মারছে এবং ভালো বলগুলোকে টার্গেট করে মারছে। তো একজন বোলার হিসেবে প্রসেনজিৎ নিজে খেলে, আমার যদি নিশ্চয়ই আমার সঙ্গে প্রসেনজিৎ সহমত হবে যে একটা ভালো বোলার ভালো জায়গায় বল করলো, সেই বলে যদি বাউন্ডারি খেয়ে যায়, সে তার পরের বলটা না জায়গা খুঁজে পায় না, সে ভয় পায় বল করতে, সাইকোলজিক্যাল এফেক্ট। তো সেই জায়গা থেকে হয়তো হচ্ছে, কিন্তু অশ্বিনের না থাকা আগামীকাল যতটা ভারতকে চিন্তায় রাখবে, ততটাই চিন্তা রাখি বলের প্রতি উত্তর না খুঁজে পাওয়া। এদিকে নিউজিল্যান্ড, হ্যাঁ ঠিক 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 শ্রেয়ান ঠিক কথা বলেছে। এবং ডব্লিউটিসি ফাইনালে কিন্তু 1 নম্বর মোটামুটি নিউজিল্যান্ড যে জায়গায় রয়েছে, সেটা কিন্তু কার্যত উঠবে মোটামুটি নিশ্চিত, এখন থেকে আস্তে আস্তে হয়ে যাচ্ছে। সেকেন্ড টিম কি হবে সেই নিয়ে লড়াই হতে পারে। নিউজিল্যান্ড সত্যি অসাধারণ ক্রিকেট খেলছে এবং 4টে ম্যাচ জিতেছে। পোপ নাকি আউট ছিল না ইংল্যান্ড, আমি অলি পোপের আউটটা দেখিনি প্রিয়াঙ্কা ম্যানেজে, আমি বলতে পারবো না আউট ছিল কি ছিল না। দেখুন, আউট হলে মানুষ কি হয়, এলবির ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে ওই অনেক সময় মনে হয় ডাউটফুল, তো সেক্ষেত্রে ছিল কি ছিল না আম্পায়ার বলতে পারবে। অশ্বিনের কিছুই হয়নি, অশ্বিনের পরিবারের সমস্যা হয়েছে, অশ্বিনের বাড়িতে কেউ অসুস্থ হয়ে পড়ে,
এবং এতটাই এমার্জেন্সি হয়েছে সেই কারণে অশ্বিনকে ছুটে চলে যেতে হয়েছে বাড়িতে, মানে যেটা তাকে ফিজিক্যালি যেতেই হয়েছে, তাহলে সম্ভব হতো না। এবং একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে অশ্বিন গেছে। বিসিসিআই কিন্তু বিবৃতি দিয়ে স্পষ্ট করে জানিয়েছে যে অশ্বিনের পারিবারিক মেডিকেল ইস্যু হয়েছে এবং কঠিন সময়। কেন কঠিন বলছেন, তার মানে বুঝতে হবে যে কিছু ক্ষতি, বড় এমার্জেন্সি হয়েছে এবং অশ্বিনকে রাতারাতি চলে যেতে হলো। তো আশা করি অশ্বিন তার এই সমস্যাটা অবশ্যই দ্রুত কাটিয়ে উঠবেন। কথা কাটছি, যাই হোক, এই হচ্ছে বিষয়। আর যেটা বলার সেটা হচ্ছে যে ঈশান কিষান, ভারতীয় ক্রিকেটের সবচেয়ে অবাধ্য ছেলের নাম কি ঈশান কিষান? আমি জানি না। তবে ঈশান কিষান বলার আগেও আমি আরেকবার একটু ভারতীয় টেস্ট দলটায় ফিরি, কারণ আমরা ভারতীয় বিপক্ষে কথা বললাম, কিন্তু দুজনের কথা বলতে হবে। আবার অশ্বিন তার মধ্যে অবশ্যই রয়েছেন, কারণ 37 রান করেছেন আজকে। এবং তার চেয়ে যেটা ইম্পর্টেন্ট, ধ্রুব জুরেল, এটা ঠিক কথা। পার্থদা আমি একটু আগে পড়ছিলাম, উনি লিখছিলেন যে কোথাও গিয়ে সারফারাজের ছায়ায় ধ্রুব জুরেলের ডেবিউটা চাপা পড়ে গেল। এটাও তো ঠিক, একদমই ঠিক যে ধ্রুব জুরেল যে ইনিংসটা খেলেছিলেন এবং একদমই ধ্রুব জুরেল কোথাও গিয়ে ট্র্যাজিক হিরো হলো। এবং তার চেয়ে যেটা মনে হয় আমার, ধ্রুব জুরেল কিন্তু ইনিংসটা যে খুব প্রয়োজন ছিল, কারণ আমরা যখন দেখলাম 7 উইকেট পড়লো, অর্থাৎ জাদেজা কালকের পর মাত্র 2 রান যোগ করে 331 রানে আউট হয়ে গেল। এবং এবং শুধু আউট হয়ে গেল, এবং তারপর যেটা আমি দেখলাম সেই জায়গা থেকে দাঁড়িয়ে প্রায় প্রায় 408, মানে 70, আর এদিকে 78-77 রানের পার্টনারশিপ অশ্বিনকে নিয়ে। এবং ধ্রুব জুরেলের পরিসংখ্যান বলছে সে 104 বল খেলে 3টে 6 মেরেছে, 2টো 4 মেরেছে, 46 রান করেছে, অ্যাভারেজ 44। এবং টিপিক্যাল টেস্ট ক্রিকেটার হওয়ার যে মেটেরিয়াল প্রয়োজন সেটা কিন্তু ধ্রুব জুরেলের মধ্যে ব্যাটিং দেখা গেছে। ধ্রুব জুরেলের ব্যাটিং, সেটা কিন্তু অবশ্যই দেখা গেছে যে তার এই যে পড়ে থাকার মানসিকতা, উইকেটে কামড়ে পড়ে থাকবো এই মানসিকতা কিন্তু যে যারা কিন্তু সে শিখিয়ে দিল বা দেখালো যে সেও তৈরি হয়ে এসছে। ধ্রুব জুরেল ভালো খেলেছে শুধু তাই নয়, মিস করলো আমি তবে তার চোমা যেটা মনে হয়েছে আমার টেম্পারমেন্ট। আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করেন, হয়তো আমি ইনিংসটা দেখেছি, ধ্রুব জুরেলের ম্যাচ টেম্পারমেন্ট অনেক বেটার। টেস্ট ক্রিকেট খেলার মতো কিছু প্লেয়ার যেমন হয়, যেমন পূজারা টেস্ট ক্রিকেটার ছিল, তো সেরকমই ধ্রুব জুরেলকে দেখে মনে হচ্ছে যে ছেলেটা রেড বল ক্রিকেটে অনেক ধৈর্যশীল ব্যাটিং করতে পারে। তো সেই কারণে কিন্তু ধ্রুব জুরেল প্রথম দিনের পারফরমেন্সে লেটার মার্কস পাবে। কিপিং আরো কালকে বোঝা যাবে, স্পিনে কিরকম কিপ করেন আরো বেটার, উইকেট ভাঙলে সেটা সময় হয়তো বলবে, কিন্তু আপাতত ধ্রুব জুরেলের প্রশংসা করতে হবে। এবং বুমরারও প্রশংসা করতে হয়। বুমরা কিন্তু আস্তে আস্তে ব্যাট হাতে যথেষ্ট ভালো হয়ে উঠছে, এবং বুমরা মোটামুটি বুমরা কিন্তু প্রায়, যখন আমি দেখলাম 26 রান করলো, তাই নয়, জোরে ব্যাট ট্যাট চালিয়ে রানও করছে, এবং রানটা না হলে কিন্তু 445 হতো না। 238 রানে ভারত পিছিয়ে আছে। আমার ধারণা ম্যাচটা সত্যি হাড্ডাহাড্ডি হবে, এবং আগামীকাল থার্ড ডে প্রথম 1 ঘন্টা খুব ক্রুশিয়াল, এবং সেটা হয়তো ভারতের ফেভারে গেলেও যেতে পারতো, কিন্তু অশ্বিন না থাকাটা এটা অবশ্যই কিন্তু দুশ্চিন্তার কারণ বটেই। কিন্তু কিছু করার নেই, কারোর পরিবারে যদি এমার্জেন্সি হয় তাকে আপনি কি করে খেলাবেন। ইংল্যান্ড কেন 5 রান পেল? গুড কোশ্চেন। অনেকে জানেন হয়তো বলে আমি আর বিষয়টা আসছিলাম না। পেনাল্টি পেয়েছে, পেনাল্টি, ক্রিকেট মাঠে পেনাল্টি, 5টি রান তার কেড়ে নেওয়া হয়েছে। এর জন্য দায়ী কিন্তু শুধু অশ্বিন নয়, এর জন্য দায়ী জাদেজাও। তার কারণ উইকেটে 22 গজের যে উইকেট, যদি আমি ফোনটাকে উইকেট ধরি, তার মধ্যিখান দিয়ে দৌড়ানো যায় না। মানে ক্রিজের ঠিক মধ্যিখান দিয়ে রান নেওয়ার সময় দৌড়ে যাওয়া যায় না, দুটো সাইড দিয়ে দৌড়তে হয়। এবার গতকাল রবীন্দ্র জাদেজা এই ভুলটি করেছিল, তাকে সতর্ক করা হয়েছিল, বলা হয়েছিল এই টেস্টে এই ইনিংসে যদি এরকম ভুল আর হয় তাহলে কিন্তু পেনাল্টি হবে। অশ্বিন আজকে সেই ভুলটা করে, তো সেকেন্ড টাইম, সেই কারণে তাদের এগেনস্টে 5 রান পেনাল্টি দেওয়া হয়, 5 রানস পেনাল্টি। সেই জন্য খেলার প্রথম ইনিংসে ইংল্যান্ড ব্যাট করতে নামার আগেই 5 রান পেনাল্টি পেয়ে বসে। তো এই কারণেই 5 রান পেনাল্টি। বলতে পারলাম সহজ করে বিষয়টা।
অমিতাভ দা, আপনার সঙ্গে আমি সহমত। সত্যি বাসবল ক্রিকেট মুগ্ধ করছে, অন্তত ভারতের মাটিতে তো বটেই। ভারতের মাটিতে এই ক্রিকেট সফল হবে না বলে অনেকে মনে করেছিলেন, অনেক প্রাক্তন ক্রিকেটার বলছিল যে এই টেস্ট ভারতের মাটিতে অন্তত পারবে না ইংল্যান্ড, বাসবল ক্রিকেট ভারতের মাটিতে চলবে না। কোথায় কি কি প্রস্তুতি করে এসছে এটা মানতেই হবে। স্পিন খেলার দক্ষতা, ব্যাটিং এর দক্ষতা, এবং এই 10 দিন যারা আবুধাবিতে গেল, হ্যাঁ, তারা কোথাও গিয়ে ছুটি কাটাচ্ছে না এবং অদ্ভুত মরিয়া প্র্যাকটিস করছে। শান্তনুদা, অশ্বিন এই টেস্ট থেকে এবং যে এমার্জেন্সির কথা শুনছি আমি, এখন অফিসিয়ালি আসেনি তাই বলছি না, তাতে এই টেস্ট তো বটেই, পরের টেস্টে হয়তো অশ্বিন খেলতে পারবেন না, হয়তো কাল ওর বদলে কেউ বল করতে পারবে না, বল করার কথা নয়, কারণ টেস্ট ম্যাচে কনকাশন ইনজুরি ছাড়া কোনো ম্যাচে আপনি প্লেয়ার মাঝপথে চেঞ্জ করতে পারেন না। সেক্ষেত্রে ফিল্ডার একজন এক্সট্রা পেতেই পারেন ভারত, তো কোনো স্কোয়াডে থাকা 12 ম্যান ফিল্ডার করবে, ফিল্ডিং করবে, কিন্তু ব্যাটিং এর ক্ষেত্রে একজন কম ব্যাট করতে হবে। যদি আমি জানি না ইংল্যান্ড টিম এই জায়গায় যদি তারা রাজি হয় যে একটা প্লেয়ার ভারতের নামতে, সেক্ষেত্রে রুলস অনুযায়ী নামা যায় কিনা সেটাও দেখতে হবে। তবে আপাতত যেটা জানার সেটা মানে বলা যায় যে একটা বোলার কম, একটা ব্যাটসম্যান কম নিয়ে এই টেস্ট ম্যাচটা কিন্তু ভারতকে কন্টিনিউ করতে হবে। এবং ধ্রুব জুরেলের একটা কথা বলি, আমার পার্সোনালি মনে হয়েছে ধ্রুব জুরেলকে ওপরের দিকে পাঠানো যেতে পারে। ওপর মানে ওই 6-7 ঠিকই আছে, কিন্তু অশ্বিনের আগেও পাঠানো যেতে পারে ধ্রুব জুরেল, যেটা আজকে পাঠানো হয়েছে ধ্রুব জুরেল। এবং আমি বলবো ধ্রুব জুরেলকে প্রয়োজনে জাদেজার আগেও পাঠানো যেতে পারে, সেটা কিন্তু খারাপ হবে না, আমার অন্তত প্রথম দিন দেখে মনে হয়েছে। ইন্ডিয়া ফাস্ট বোলিং পেস করলে এত রান হতো না। দেখুন, রানটা হয়েছে, কিছু করারও নেই। এবং ভারতের যদি বোলিং ফিগার দেখেন, সেক্ষেত্রে জসপ্রীত বুমরা 8 ওভার বল করেছে, 34 রান দিয়েছে, 4.5 করে রান দিয়েছে। বুমরাও মার খেয়েছে। সিরাজ 10 ওভার 54 রান, 5.40। থ্যাংক ইউ আবু হাসান, যে আমার লাইভে থাকার জন্য আপনি রিচার্জ করে বসেছেন, অশেষ ধন্যবাদ। অশ্বিন 7 ওভার, জাদেজা 4 ওভার, কুলদীপ 6 ওভার, 35 ওভারে কিন্তু জোরে বোলাররাই করেছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু সব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ইংল্যান্ড ওই বোলার রেয়াত তেয়াত করেনি, সবাইকেই মারছে। প্রসেনজিৎ, আমি একমত, হয়তো বড় ইনিংস পাবে না। ধ্রুব জুরেলের মধ্যে যদি ঋদ্ধিমান হওয়ার ক্ষমতা থাকে, যদি সেক্ষেত্রে কিন্তু ভারতীয় ক্রিকেটের জন্য অনেক বেটার। মানে প্রয়োজনে আপনাকে 50, 60, 70 রান খেলে ক্রিকেটার, উইকেট কিপার, যে আউটস্ট্যান্ডিং কিপিং করবে, ব্যাট হাতে ভরসা দেবে, ব্যাট হাতে রোজ ম্যাচ জিতাতে হবে বা সেঞ্চুরি করতে হবে, এগুলো সেরকম কিছু টিম ম্যানেজমেন্ট চাইছে না। ধ্রুব জুড়ে যদি এই জায়গাটা ভারতীয় ক্রিকেট বাজবল 6 করে রান রেট, দুশ্চিন্তা, এগুলো সব। যাই হোক, বললাম এই বিষয়টা। এবং যেটা বলার সেটা হচ্ছে না, অশ্বিনের খবরটা আমি বলছি না, কারণ দেখুন অফিসিয়ালি কোনো, এইটুকু বলতে পারি, পরিবারের কেউ বা কেউ একজন গুরুতর অসুস্থ হয়েছেন, কি হয়েছেন জানা নেই। তো যতক্ষণ না তার শারীরিক অবস্থার কি আপডেট অফিসিয়ালি আসছে, তাই আগ বাড়িয়ে কোনো খবর না বলাই ভালো। কিন্তু কিন্তু এমার্জেন্সি এই পরিমাণ না হলে কেউ টেস্ট ম্যাচের মাঝপথে চলে যায় না। তো বুঝতে হবে তার এমার্জেন্সিটা কতটা গুরুত্ব। ওয়াশিংটন সুন্দরের জায়গায় এই ম্যাচে তো কি বলে, অশ্বিনের জায়গায় খেলতে পারার কথা নয়, রুলস তো তা বলে না ওয়াশিংটন সুন্দর খেলার কথা নয়। 10 জনেই খেলতে হবে ভারতকে, একজন এক্সট্রা ফিল্ডার পাবেন। তো এই হচ্ছে বিষয়। এবার একটু টেস্টের পরে একটু ফিরে যাই এক অবাধ্য ক্রিকেটারের গল্পে। ভাবুন, একটা অবাধ্য ক্রিকেটার, কেন অবাধ্য বলছি, ভারতীয় ক্রিকেটের এই মুহূর্তে মানে সবচেয়ে অবাধ্য ক্রিকেটারের নাম ঈশান কিষান। এত কিছু বলার পরেও, নির্দেশিকা জারি করার পরেও থোড়াই কেয়ার, বিসিসিআই কে কার্যত বুড়ো আঙ্গুল দেখিয়ে খেললো না রঞ্জি লাস্ট ম্যাচ। হায়দ্রাবাদ কি বলে ঝাড়খণ্ড
রাজস্থান ম্যাচ, বরুণ অ্যারন শেষ ম্যাচ খেলছে ঘোষণা করেছে। ঝাড়খণ্ড কর্তারাও ঠিক জানেন না কোথায় রয়েছেন, ঝাড়খণ্ড ক্রিকেটাররাও জানেন না ঠিক কোথায় রয়েছেন বা কেন খেলছেন না। এবং যা পরিস্থিতি তাতে কন্ট্রাক্ট থেকে বাদ পড়াটা হয়তো সময়ের অপেক্ষা। যা শোনা যাচ্ছে যে সেপ্টেম্বরের মধ্যে নতুন যে কন্ট্রাক্ট আসবে সেই কন্ট্রাক্টে কোনোভাবেই ঈশান কিষানকে রাখা হচ্ছে না। পাল্টা একটা মত পাচ্ছি, যেটা হচ্ছে ভারতীয় টেস্ট দলের বা টেস্ট ফরম্যাটে নাকি ঈশান কিষান খেলতে চাইছেন না। অর্থাৎ ঈশান কিষান নাকি হোয়াইট বল ক্রিকেট খেলতে চাইছেন না, তিনি রেড বল ক্রিকেট খেলতে চাইছেন না, সরি। তো আইপিএল খেলবে তার কারণ হচ্ছে যে আইপিএল খেলবে এই কারণে, কারণ আইপিএল হোয়াইট বল ক্রিকেট। প্রশ্ন আমার একটাই, ঈশান কিষান যদি রেড বল না খেলে তাহলে তো টেস্ট দলে এলো না। বাট খুব গুরুত্বপূর্ণ, ঈশান যদি আইপিএল এ বিধ্বংসী পারফর্ম করে তাহলে কি তাকে বসিয়ে রাখা হবে, তাহলে কি তাকে খেলানো হবে না, বিশ্বকাপে নেওয়া হবে কিনা? এই প্রশ্নের উত্তর কিন্তু আমার কাছে নেই। কারণ বোর্ড যদি বলেন যে তোমাকে ডোমেস্টিক খেলেই আসতে হবে, সেক্ষেত্রে রঞ্জি ট্রফি ঝাড়খণ্ড কোয়ালিফাই করতে পারেনি নকআউটে, তো সেক্ষেত্রে কোনোভাবেই আর ম্যাচ নেই। ওয়ার্ল্ড কাপ টি20 ওয়ার্ল্ড কাপের কোনো ডোমেস্টিক সিরিজও নেই, কারণ বিজয় হাজারে এবং মুস্তাক আলী অলরেডি ডান। তো ঈশান কিষান তার মানে টি20 বিশ্বকাপ খেলবে না, তার মানে ঈশান কিষান আইপিএল আউটস্ট্যান্ডিং পারফর্ম করে তাহলে কি হবে? এই প্রশ্নগুলো হয়তো বোর্ড কর্তারাও ভাবছেন। তবে ঈশান কিষানের একটা জিনিস স্পষ্ট, তিনি টেস্ট ক্রিকেট খেলতে চাইছেন না বলে থোড়াই কেয়ার করছেন। শুধু ঈশান কিষান নয়, 3জন ক্রিকেটারকে বলা হয়েছিল বলে শুনলাম। এক ঈশান কিষান, দ্বিতীয় হচ্ছে দীপক চাহার এবং দীপক হুডাও রয়েছেন তার সঙ্গে। এরা কেন খেলছেন না ডোমেস্টিক দেখছে, বোর্ড জানতে চেয়েছে। তাতে শ্রেয়াস আয়ারেরও নাম রয়েছে, শ্রেয়াস আয়ার, যদিও তার ইনজুরি হওয়ার কারণে সে এনসিএতে। কিন্তু মজা হচ্ছে, যেটা খবর পেলাম আজকে চেক টেক করে, যে শ্রেয়াস আয়ার ইনজুরি না হলেও এই সিরিজ থেকে বাদ পড়তেন বাকি 3টে ম্যাচে। তো তার যেহেতু ইনজুরি হয়েছে, তো সেক্ষেত্রে তার পক্ষে আর রঞ্জি খেলার কথা নয়। কিন্তু শ্রেয়াস আয়ারকেও বলা হয়েছিল যাও ঘরে ফিরে গিয়ে রঞ্জি খেলো। এবং এটা কোথাও গিয়ে, আমি একটা ভিডিও অলরেডি শেয়ার করেছি আজকে, আপনারা দেখেছেন কিনা জানি না, মুকেশ কুমার বাংলার হয়ে খেলেন, গতকাল রাজকোটে সকালে টিমের সঙ্গে ছিলেন। টিম যখন তাকে না রাখে বলে তুমি গিয়ে রঞ্জি খেলো, সরাসরি কাল রাতে রাজকোট থেকে আহমেদাবাদ থেকে সরাসরি কলকাতা, আজকে সকালে ম্যাচ বিহারের এগেনস্টে 4 উইকেট নিয়ে চলে গেলেন 18 রানে। ইন্ডিয়া সার্কিটে খেলে এসে মুকেশ কুমার বিহারের বিরুদ্ধে 4 উইকেট নিয়েছে। এটার মধ্যে বিরাট আলাদা করে প্রশংসা করার প্রয়োজন নেই, কারণ এটাই নর্মাল, এই পর্যায়ে খেলে আসার পর বিহার আপনি বিধ্বংসী বোলিং করেন। কিন্তু সেও বলে গেছে আজকে যে হ্যাঁ, বোর্ড যেটা সিদ্ধান্ত নিয়েছে খুব ইম্পর্টেন্ট, তার কারণ ডোমেস্টিক না খেলার কোনো মানেই হয় না, কারণ ডোমেস্টিক থেকেই আমাদের উত্থান। মুকেশ কুমার যেটা বলছে সেটা খুব ভালো লাগলো এই কারণে, গতকাল টেস্ট দল থেকে চলে এসে মাঠে দর্শক ভর্তি মাঠে বল করার সুযোগ, লাস্ট টেস্ট খেলেছে, আবার রাঁচি টেস্টে তো জলের সঙ্গে যোগ দেবে, কারণ সম্ভবত বুমরাকে পরের টেস্টে বিশ্রাম দেওয়া হতে পারে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু আমার মনে হয় পার্সোনালি যে মুকেশ কুমাররা যদি পারেন, কেন ঈশান কিষান খেললেন না, তাহলে আমাকে জানিয়ে দিই যে আমি টেস্ট খেলতে চাই না, আমাকে টেস্ট দলে বিবেচ্য যেন না করা হয়, সেটা জানিয়ে দিলেও হতো। যাই হোক, তিনি কিছুই জানাননি, তো চাই এই ঝামেলাটি চলবে, জানি না শেষ কোথায়। এর পাশাপাশি বাংলা ক্রিকেটের একটা আপডেট দিয়ে দিই, সেটা হচ্ছে যে বাংলা বিহারের সঙ্গে ম্যাচ খেলছে, নিয়ম রক্ষার ম্যাচ, 95 অল আউট হয়ে গেছে। হার্দিক টেস্ট খেললেন না বা হার্দিক ডোমেস্টিক না খেলার পেছনে কিন্তু বোর্ডের কারণ আছে। বোর্ডের বক্তব্য, হার্দিক এতটাই চোটপ্রবণ প্লেয়ার, তাই রঞ্জি খেলতে গিয়ে যদি চোট পায় তাহলে আরো বিপদ হবে। তাই হার্দিকের ক্ষেত্রে ছাড় আছে, খেলবে ইন্ডিয়া, প্র্যাকটিস করবে, আবার চোট পাবে এনসিএ, কিন্তু খেলার দরকার নেই। এবং এটা আমি প্রসেনজিৎ একমত, টেস্ট খেলার সুযোগ পেতে হলে রঞ্জিতে পারফর্ম করতে হবে। এবং সরফরাজ খান তার উদাহরণ, বছরের পর বছর, মরশুমের পর মরশুম 1000, 800, 700 রান করে গেছেন এই রঞ্জি ট্রফিতে, ইন্ডিয়া এর হয়ে রান করেছেন, তারপর অবশেষে টেস্টে অভিষেক হয়েছে।
তো এই যে খিদে, এই যে নিজেকে প্রুভ করা ফাঁকা গ্যালারিতে রঞ্জি ট্রফির ম্যাচে, আমার মনে হয় সেটা খুব প্রয়োজন। বোর্ড এতদিনে বুঝতে পেরেছেন যে সত্যি ক্রিকেটারদের অনেকের লেজ মোটা হয়ে যাচ্ছে, সেই কারণে নির্দেশিকা, যদিও সেই নির্দেশিকা আবার ঈশান কিষান মানেননি, সম্ভবত বিসিসিআই কন্ট্রাক্ট, যেটা 1 কোটি টাকার কন্ট্রাক্ট ঈশান কিষান রয়েছেন, তা থেকে ঈশান কিষান বাদ পড়তে চলেছেন বলেই খবর। হ্যারিস রাউফ, হ্যারিস রাউফের কিন্তু কন্ট্রাক্ট থেকে বাদ দিয়ে দিয়েছে পিসিবি। খুব ভালো কাজ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড, গুড ডিসিশন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে যায়নি, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাকিস্তান দলের সিরিজে খেলতে যাবো না বলে দিয়েছে, স্কোয়াডে থাকার পর যায়নি, উল্টে বিগ ব্যাশ খেলতে চলে গেছে অস্ট্রেলিয়ায়। ভাবুন কি অডাসিটি। অস্ট্রেলিয়া গেলেন না, আবার অস্ট্রেলিয়া চলে গেলেন ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে। বোর্ড কন্ট্রাক্ট থেকে বাদ দিয়ে দিয়েছে 2023 ডিসেম্বরের 1 তারিখ থেকে যে কন্ট্রাক্ট তার হওয়ার, নতুন কন্ট্রাক্টে সে নেই। পিসিবি যদি করতে পারে, নিশ্চয়ই বিসিসিআইও পারবে। বিসিসিআই যখন নিশ্চয়ই ঘোষণা হবে, তাদের নিশ্চয়ই আমার ধারণা ঈশান কিষান থাকবেন না, কারণ তুমি রেড বল ক্রিকেট খেলবে না, থোড়াই তোমাকে কন্ট্রাক্টে রাখা হবে, তাই না? এটা একটা বিষয়। এবং আর দুটো বিষয়ে ক্রিকেট পার্টে যেটা খুব ইম্পর্টেন্ট আজকে আমার মনে হয়েছিল বলা উচিত, সেটা হচ্ছে যে আমিও খুব একটা প্রথমে জানতাম না, পড়ে পড়ে দেখলাম। সেটা হচ্ছে যে রাহানে রাহানে আজকে অদ্ভুত আউট হয়েছে। রাহানে মানে মুম্বাই ভার্সেস অসম ম্যাচ হচ্ছে, এবং আউট হবার পর ড্রেসিং রুমে ফিরে গিয়ে আবার ম্যাচে ব্যাট করছে। তো কি ঘটনা ঘটেছে সেটা একটু বলি। সেটা হয়েছে অবশ্যই কিন্তু অসম ক্রিকেটারদের সৌজন্যে। অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড, এই আউটটা তিনি হয়েছেন। অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড, এই আউট কখনো রাহানে আগে হননি। তিনি তার 16 বছরের ক্রিকেট কেরিয়ারে প্রথমবার হয়েছেন। তিনি আউটে ফিরেও যান, কিন্তু পরে আসামের ক্রিকেটাররা তারা আবেদন প্রত্যাহার করে নেন, চা বিরতির পর আবার ব্যাট করেন। কি হয়েছিল আমি একটু ডিটেলস লেখা আছে, পড়ছি। চা বিরতির আগে লাস্ট ওভার ছিল দিবাকর জোহরি, তার চতুর্থ বল মিড অনে ঠেলে দিয়ে 1 রান নিতে দৌড়ান রাহানে, একটা সিঙ্গেল নিচ্ছিলেন। উল্টো দিক থেকে থাকা শিবম দুবে তাকে ফিরিয়ে দেন। ততক্ষণে অসমের ফিল্ডার ডেনিস দাস উইকেট কিপারের দিকে বল ছুড়ে পাঠিয়ে দিয়েছে, তবে উইকেট কিপার বল হাতে পৌঁছানোর আগেই রাহানে তা গায়ে লাগে। মানে যখন বল ছড়ে গায়ে লাগে, ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত যাই হোক, সঙ্গে সঙ্গে অসমের ফিল্ডাররা তারা অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড, এটা নিয়ম আছে, অ্যাপিল করেন, আম্পায়ার আউট দিয়ে দেন। কিন্তু বাকি 2 বল হওয়ার আগেই চা বিরতি হয়ে যায়। তারপর আর খেলা হয়নি, কিন্তু যেটা দেখা যায়, চা বিরতি অসম অধিনায়ক আম্পায়ারদের কাছে গিয়ে আউটের আবেদন প্রত্যাহার করেন। সাধারণত ফিল্ডিং দল আবেদন এরকম প্রত্যাহার করার সুযোগ থাকে, এবং সেই ক্ষেত্রে যেহেতু আগের বলে আউট হয়েছেন, পরের বল হয়নি, সেই ক্ষেত্রে আম্পায়াররা তাকে মেনে নিয়ে নট আউট ঘোষণা করেন। এবং ক্রিকেটারদের নজির এরকম আগে দেখা যায়নি মনে বলা হচ্ছে। এটাও কিন্তু সত্যি অসম ক্রিকেটার তাদেরকেও একটা গুড ডেক্সচার, কারণ সত্যি তো জেন্টালম্যান ক্রিকেটে অসম যেটা দেখালো সেটা অবশ্যই ভালো। রাহানের কতদিন ইন্ডিয়া স্কোয়াডে চান্স পাবে না, না এখন আর পাবে না। শ্রেয়ানের পোস্টে আমি খুব একটু মন দিয়ে পড়ি, অনেক সময় টেকনিক্যাল পয়েন্ট থাকে। কন্ট্রাক্ট থাকলে এবার কোহলিও বেরোবে, 12 মাসের মধ্যে 10 মাস রেস্ট, শুধু আইসিসি ট্রফি গুনে খেলছে। আমার মনে হয় না বিরাট কোহলিকে বাদ দেওয়ার মতো সাহস বা দুঃসাহস ভারতীয় বোর্ড কর্তাদের আছে, তো এটা কোনোভাবেই হবে না। অবস্ট্রাকশন দ্য ফিল্ডে একবার ইনজাম আউট হয়েছিল, হ্যাঁ রাহানে প্রথমবার হয়েছে, এবং সেই কারণে তাকে যদি আউট না দিয়ে ফিরিয়ে দিয়েছেন আসামের ক্রিকেটাররা। গুড ডিসিশন, ভেরি গুড ডিসিশন। জানি না এটা ঠিক যে রাহানে আইপিএল এ ভালো খেললে হয়তো চান্স পাবে কি জানি না। আমার একটাই প্রশ্ন বোর্ড কর্তাদের কাছে, যে যদি আইপিএল এ আউটস্ট্যান্ডিং হাইয়েস্ট রান গেটার হয় ঈশান কিষান, তাহলে কি ঈশান কিষান বিশ্বকাপের দলে থাকবেন না থাকবেন না? কেন সবকিছুর মধ্যে একটা এসকেপ রুট আছে। ডোমেস্টিক ক্রিকেট খেলতে গেলে রঞ্জি ট্রফি, যেটা ঝাড়খণ্ড নেই, তাহলে কোন ডোমেস্টিক ট্রফি খেলে ঈশান কিষান ফিরবে জানা নেই। কিন্তু এই এসকেপ রুটটা কিন্তু দেখতে পাচ্ছি চোখের সামনে। এটা দিয়ে কি ঈশান কিষান আবার কাম ব্যাক করবেন হোয়াইট বল ক্রিকেটে, নাকি সত্যি বোর্ড কর্তারা বুঝিয়ে দেবেন যে তুমি অবাধ্য, তুমি কথা শোনোনি, যাও আগে নিজেকে তৈরি করো, দেন এসে ক্রিকেট খেলো, তুমি যত বড় ক্রিকেটার হোক। কি হবে জানি না, এটা কিন্তু সত্যি প্রতি মুহূর্তে নজর রাখতে হবে। ঋতব্রত কিছু প্রশ্ন পড়ি। ঋতব্রত ভট্টাচার্য, রাহানের ইনিংসটা সত্যি দারুণ ছিল ডব্লিউটিসি ফাইনালে, কারণ ও ছাড়া বাকিরা কেউ রানই করেনি। তারপর ওয়েস্ট ইন্ডিজ সিরিজে রান না পাবে তাকে বাদ দেওয়া হয়েছিল। ফাইন, রাহানেই মানছি ডোমেস্টিকে রান করছে না। পূজারা সেঞ্চুরি করেছেন রঞ্জি ট্রফিতে 2 ম্যাচ, ডাক পাননি, কারণ ভারতীয় টিম ম্যানেজমেন্টের খোঁজ নিয়ে দেখেছি
আর পেছনে তাকিয়ে দেখবে না, যা হবে সামনে। নতুন ছেলেদের সুযোগ দেওয়া হবে ভবিষ্যতের টিম করতে। প্রবুদ্ধ মুখার্জি গিলের পারফরমেন্স ভাবাচ্ছে হয়তো, কিন্তু প্রবুদ্ধ আমি পার্সোনালি বিশ্বাস করি গিল টেকনিক্যালি সাউন্ড, গিল খুব তাড়াতাড়ি নিজের ফর্মে ফিরবে, এটা এটা আমার বিশ্বাস। এবং গিলের ক্রিকেটটা ব্যাকফুট এতটা স্ট্রং, সেই কারণে বলার। মহসিন খান কি রঞ্জি খেলছে? খুব একটা পারফর্ম করেনি, তাই নাম সামনে আসেনি। এই টেস্ট ম্যাচে প্রিয়াঙ্কা ব্যানার্জির প্রশ্ন, এই টেস্ট ম্যাচের রেজাল্ট কি হবে মনে হচ্ছে? আমার পার্সোনালি ধারণা ম্যাচটা ইন্ডিয়া জিতে যাবে আমার পার্সোনালি ধারণা, যদি কাল উইকেটটা একটু টার্ন সাহায্য করে তো। আর কি কথা করতে হবে জানেন, বোলারকে আরো অ্যাকুরেসি বল করতে হবে। যদি ভারত কালকে প্রথম 1 ঘন্টা খুব ক্রুশিয়াল, ইংল্যান্ড যদি এই 9 উইকেটে মানে কোনো উইকেট না হারিয়ে এই রানটাকে এগিয়ে নিয়ে যায় আরো 100, 1 ঘন্টাতে 100 বেশি নিয়ে চলে যাবে, 2.5 ঘন্টায় উইকেট না পড়লে ইংল্যান্ড যা মারতে শুরু করবে, তাহলে টেস্টটা ড্রয়ের দিকে এগোবে। কিন্তু কালকে যদি পরপর 2-3 উইকেট পড়ে এবং আমার ধারণা 100 রানের লিডও ভারত নিয়ে ফেলে, তাহলে কিন্তু ম্যাচটা ফিনিশ হতেও পারে। পার্থদা বলছেন ড্র, আমাকে জিজ্ঞেস করলে বলবো 55% ইন্ডিয়া উইন, 45% ড্র। ইংল্যান্ড জিতবে এটা চাইবো না, তো যাই হোক। তবে ক্রিকেট বলা যায় না, ইংল্যান্ড অনেক তৈরি দল, অনেকটা তৈরি হয়ে এসছে, এটা নিঃসন্দেহে। কুলদীপ মার খেয়েছে, শুধু তাই নয়, কুলদীপ কিন্তু আমি বলছি মার খেয়েছে ঠিক আছে, ওরা যে ক্রিকেট খেলছে তাতে বল রান আটকানোটাই খুব মুশকিল, কিন্তু উইকেট টেকিং বল করতে হবে। এবার বলুন, উইকেট টেকিং তো বল আর বোলার বলে করতে পারে না, বল হয়ও না যে এই বলটা করলাম এই বলটা উইকেট আসবেই। নিজের ভালো জায়গায় গুড স্পটে বল করে যেতে হবে, সেটা যতক্ষণ করে যাবেন, কুলদীপ 2-4টে রান পড়ুক, কিন্তু উইকেট আসবে, এটা আমার ধারণা। প্রসেনজিতের প্রশ্ন পড়ি, বাবা অপরাজিৎ, বদ্রীনাথ, জাফরের আরো সুযোগ পেলে জাতীয় দলে অনেক বছর খেলতে পারতো, এদের এত ভালো ব্যাটসম্যান আমি দেখিনি। অমল মজুমদার আরেকটা নাম, ইভেন আমি তো পার্সোনালি মনে করি মনোজ তিওয়ারিও একটা নাম যা ক্রিকেট খেলে, লক্ষ্মীরত্ন শুক্লা, তারাও চান্স পেতে পারতেন। একদম বেশি বুদ্ধি করে বল করা উচিত ছিল। হ্যাঁ, বুদ্ধি তো বোলারকে করতেই হবে, তাই না? হ্যাঁ জানি কোহলি বেরোবে না, বাট একটু ভেবে দেখুন, কোহলি বলেই কিন্তু এটা করতে পারছে। আমি আপনাকে একটা দায়িত্ব নিয়ে বলি, বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ব্যক্তিগত আলাপচারিতায় ওনার অফিস থেকে বাড়ির রাস্তায় গল্প করতে করতে যাওয়ার পথে কথা হয়েছিল, যে সেই সময় সৌরভ গঙ্গোপাধ্যায় এটা বলেছিলেন যে নামটা একটা অনেক সময় ফ্যাক্টর, কোহলি তো ভারতের লেজেন্ড ক্রিকেটারদের মধ্যে একজন, নিজেও করেছেন, তাই অন্য কাউকে বাদ দেওয়ার আগে বা তাকে নিয়ে অন্য কিছু ভাবার আগে দুবার ভাবতে হয় বড় নামের ক্ষেত্রে। তো কোহলি কিন্তু অবশ্যই সেই নাম, তাই তাকে নিয়ে বাদ দেওয়া এটা সম্ভব নয়, মানে ডিসিপ্লিনারি কারণে। আর যদিও কোহলি ব্যক্তিগত কারণে, কোহলিরও ব্যক্তিগত সমস্যাটাও খুব জটিল, সেই কারণেই সে খেলছে না। আমার মনে হয় এইগুলো মার্সি করে নেওয়া উচিত, যদিও ফ্যানরা সবসময় চাইবে তার অনুপ্রেরণা, রোজ খেলবে, রোজ রান করবে, কিন্তু এটা একটা বলার। কোহলির একটা এমার্জেন্সি হয়েছে, প্রিয়াঙ্কা ব্যানার্জি এমার্জেন্সি হয়েছে, সেই কারণেই তো গেছেন। শ্রেয়াসের পজিশনটা কোথায়? শ্রেয়াস আপাতত চোট, আমি দেখতে পাচ্ছি না শ্রেয়াস টেস্ট দলে কোথাও খেলছে, এবং আমার ধারণা সারফারাজ পরের ইনিংসেও রান করে দিলে বা পরের টেস্টও রান করে দিলে শ্রেয়াসের জন্য দরজাটা ক্রমশ বন্ধ হয়ে যাবে। দরকারে KL রাহুল এসে খেলবে, কিন্তু সারফারাজের জন্য রাস্তাটা বন্ধ হবে, এবং হলেও খারাপ নয়। সুইপ, রিভার্স সুইপ দারুণ অভ্যেস করেছে ইংল্যান্ড, একদম খুব টেকনিক্যালি কারেক্ট পার্থদা। ইংল্যান্ড সবসময় সমস্যায় পড়তো সুইপ, রিভার্স সুইপ, ইংল্যান্ড না সব দেশ, মানে স্পিনের বিরুদ্ধে। স্পিন ভালো আপনি তখনই খেলবেন যখন আপনি সুইপ আর রিভার্স সুইপ মারবেন, এটা আপনার যখন এই আর এই তৈরি হয়ে যাবে, তখন কিন্তু আপনি নিশ্চিত থাকবেন আপনাকে স্পিনার ধোকা দেবে না। তো স্পিন ধোকা দিচ্ছেও না ইংল্যান্ডকে, ইংল্যান্ডরা দেখে শুনে খেলছে। দেখা যাক, ভারত নিশ্চয়ই কিছু ভেবে তৃতীয় দিন সকালটা নামবে। মনোজের ইনজুরির জন্য রোহিত চান্স পেয়েছিল ইন্ডিয়া টিমে, ঠিক কথা। সেটা মনোজ কালকে ইন্টারভিউতে বলছিল, ইন্টারভিউটা আপলোড আজকে হয়নি, কাল হবে, পাঠাবো আপনাদের, মানে আপনারা দেখবেন, লিঙ্ক বলেই দেবো অবশ্যই। সারফারাজই খেলবে ভবিষ্যৎ, আমার তাই ধারণা। দারুণ সুইপ খেলছে, আমি তো প্রথম টেস্ট ম্যাচের পরেই বলেছিলাম, অলিপপ যা সুইপ খেলছিল, রোহিত, রাহুল দ্রাবিড় অবাক হয়ে বলেছিলেন সত্যি আমাদের কিছু করার ভাবনা নেই, যে উপমহাদেশে মানে এইরকম কোন প্লেয়ার তারা এই পর্যায়ে সুইপ খেলতে পারে ভারতের মাটিতে।
সত্যি অতীতে অনেক বড় বড় ক্রিকেটার এসে খেলে গেছেন, কিন্তু ইংল্যান্ড ক্রিকেটারদের মতো কিন্তু দেখা যায়নি। তো মার্কুট আন্ডারসন হয়তো খুব ভালো বল করেছেন কিনা বলবো না, উইকেট না পেলে ভালো বল বলা উচিত নয়, কিন্তু আমার পার্সোনালি মনে হয় বলার যে আন্ডারসন বা মার্কুট জায়গায় বল করেছেন। আপনি মার খান যাই করুন, আপনাকে কিন্তু জায়গায় বল করে যেতে হবে। সাদা বলের ক্রিকেটে 6টা বল 6 রকম ভিন্ন ডেলিভারি করার জন্য চেষ্টা করে, লাল বলে লাগাতার এক এক বল করতে হয়। লাল বলটা কিন্তু অনেক কঠিন, বলটা অনেক মুভ করে, বোলাররা টেস্ট ফর্মেটে মানিয়ে নিতে পারছে না হয়তো প্রচুর ক্রিকেটের জন্য। কিন্তু এটাও ঠিক যে এটা ঠিক দায়িত্ব নিয়ে যে হোয়াইট বলে কিছু করার থাকে না, লাল বলে বোলারদের জন্য একটা অদ্ভুত জায়গা আছে, অবশ্যই কিন্তু জায়গা আছে। এবং রেড বল মুভ করে এত সুন্দর না, বলকে তৈরি করা যায়। হোয়াইট বল ক্রিকেটে হোয়াইট বলটা অনেকটা কম, মানে বোলারদের জায়গা থেকে কম, ব্যাটসম্যানের জন্য সুবিধে। তাই সাদা বলটা যত তাড়াতাড়ি ম্যানেজ করা যায়, রেড বলটা অত সহজে ম্যানেজ করা যায় না, বল প্রচন্ড মুভ করে। একদম এগ্রি আমি, মনোজের আর জাফরের তিনজনই ইন্ডিয়া লেভেলের। হ্যাঁ, অমল মজুমদার, মনোজ, আমি আমি পার্সোনালি আমার মনে হয় মনোজ টেস্ট ম্যাচ খেলার পর, সরি কি বলে, টেস্ট খেলেইনি। একটা ক্রিকেটার ডোমেস্টিকে ফার্স্ট ক্লাস থেকে টেস্ট ছাড়া 10,000 রান করেছে, মুখের কথা নয়। সেকেন্ড ক্রিকেটার যে সেঞ্চুরি করার পর বসে পড়েছে। সত্যি নির্বাচকরা এবং ভাবুন সেই ক্রিকেটার KKR কে ম্যাচ জিতিয়েছে, IPL চ্যাম্পিয়ন করিয়েছে, তো তারপরেও KKR সেভাবে তাকে পরবর্তী সময় সুযোগ দেয়নি। তো এরকম ছিল অ্যাটিটিউড প্রবলেম টবলেম অনেক সময় অনেকে বলতেন। কিন্তু যাই হোক, অমল মজুমদার তো ইন্ডিয়ার টিমে চান্স পেল না। হ্যাঁ, সেটাই বললাম, পিঙ্ক বলে বেশি তুমি করে, তাই তো, পিঙ্ক বল বেশি টার্ন করে। পিঙ্ক বল টার্ন খুব একটা করে না, পিঙ্ক বলে যেটা সমস্যা, হ্যাঁ টার্ন করে পিঙ্ক বলে, না পিঙ্ক বলের পালিশটাই ওঠে না। পিঙ্ক বলে সবচেয়ে বড় সমস্যা 40, 50, 60 ওভার পর একই থাকে, ওই পালিশটা ওঠে না। রেড বলে যেমন পালিশটা উঠে যায়, তো পিঙ্ক বল খেলা ব্যাটসম্যানের পক্ষে সবচেয়ে কঠিন কাজ। কারণ 80 ওভার পর তো বল চেঞ্জ হয়, যদি একটা বল 50, 60 ওভার পর প্রায় ব্র্যান্ড নিউ থাকে, তো ব্যাটসম্যানরা রান করবে কোথায়? বোলারদের কাছে অনেক সুবিধা আছে, এই জন্য পিঙ্ক বলে ভারত তো খেলতেই চায় না পিঙ্ক বল টেস্ট, এই জন্য 5টা টেস্ট ম্যাচ হচ্ছে কিন্তু কোথাও পিঙ্ক বল নেই। এটা ভারত কেন খেলতে চায় না জানি না। আচ্ছা, এই আরেকটা জিনিস বলি, NCA তে ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে নাকি চাকরি হচ্ছে, এরকম নাকি প্রচুর অ্যাড ট্যাড বেরোচ্ছিল। জয় শাহ পরিষ্কার অফিসিয়ালি জানিয়েছেন এগুলো ভুয়ো, এরকম কোনো কোনো জায়গায় নিয়োগ করা হচ্ছে না। NCA তে লক্ষ্মণ রয়েছেন, কাজ করা তো সহজ না। NCA তে চাইতো কাজ করতে পারবেন না, যে অ্যাড বেরিয়েছে সেটা ঠিক নয়। এরকম বিজ্ঞাপন নাকি দেখা গেছে। জয় পরিষ্কার বলছেন, বোর্ড কোনো ক্রিকেটারকে অর্থের বিনিময়ে পরিষেবা দেওয়ার প্রতিশ্রুতি দেয়, BCCI নির্দিষ্ট নিয়ম রয়েছে, কোনো পরিষেবা দেয় না আর কি, মানে মূলত NCA মেধার ভিত্তিতে প্রবেশ করা যায়। স্বাভাবিক, NCA তে যাইলে কি চাকরি করা যায়? NCA শুধুমাত্র বোর্ডের চুক্তিবদ্ধ ক্রিকেটার ও ভবিষ্যতে দলে ঢুকতে পারে এরকম ক্রিকেটারদেরই নেওয়া হয়, এবং রাজ্য সংস্থার মনোনীত ক্রিকেটারই যেতে পারেন, ঠিক কথা, এটা তো আমরা সবাই জানি। এছাড়া ঢোকা সম্ভব নয়, বিজ্ঞাপনের ফাঁদে পা দেবেন না। মূলত বিজ্ঞাপনে কি বলা হচ্ছিল সেটাই ইম্পর্টেন্ট। যেটা বলা হয়েছে বিজ্ঞাপনের দিকে, যে অর্থের বিনিময়ে NCA তে অনুশীলন করার সুযোগ দেওয়া হবে, অর্থাৎ টাকা দিলেই NCA তে করা যাবে। NCA তে অনেক এটা, এই বিজ্ঞাপনটা নাকি বেরিয়েছিল, মানে বিষয়টা ভুয়ো অফিসিয়ালি, অবশ্যই সেটা জয় শাহ বিবৃতি দিয়ে জানিয়েছেন। তো যাই হোক, এটাই হচ্ছে বিষয়। সারফারাজ নিয়ে আজকে আর কিছু বলবো না, কারণ কাল অনেক কথা বলেছি। সারফারাজ অবশ্যই একটা আবেগ তৈরি করে দিয়েছে। আসলে কি হয়, অনেক দিন লড়াই শেষে কেউ সাকসেস পেলে সেই আবেগের প্রত্যেকটা মুহূর্তে আমি প্রত্যেকেই মনে করি হয়তো সেটার ঠিক সাক্ষী আমি বা আমাদেরই গল্প সারফারাজ লিখলো। সেই কারণেই ধ্রুব জুরেল নয়, সারফারাজের গল্প এখনো এদিক ওদিক ভেসে আসছে। তো যাই হোক, বাংলা ম্যাচ বিহারের এগেনস্টে 95 অল আউট করে দিয়েছে। বাংলার একাধিক চোট, ঘুম থেকে আজকে সকালবেলা 8টা 15 ফোন পেলাম একটা টিমের পক্ষ থেকে, অ্যাঙ্কেল চোট হয়েছে সুদীপ ঘরামি। চোটটা কিন্তু চিন্তার, ডোমেস্টিক হয়তো রঞ্জি ট্রফি শেষ হয়ে গেল, এখন তিনি আর খেলবেন না, কিন্তু চোটটার কারণে বেশ কয়েক মাস মাঠের বাইরে চলে যাবে সুদীপ ঘরামি। তো এমনি ব্যাটে রান ছিল না, চোট সব মিলিয়ে কিন্তু একটু ব্যাকফুটে চলে গেল ঘরামি, এটা এক।
আর রঞ্জত খাইরা, সে আবার ফিল্ডিং করতে গিয়ে চোট পেয়েছে এবং সে তার চোট যথেষ্ট বেশি, সেও আদৌ পরের ইনিংসে ব্যাট করতে পারবে কিনা সেটাও একটা কিন্তু দুশ্চিন্তার কারণ। এটা ঠিক তমাল যে পিঙ্ক বল টেস্ট ম্যাচে বেশি লোক হয়, কারণ রাত্রেবেলা অনেকেই যান, কিন্তু সমস্যা হচ্ছে ভারত খেলতে না চাইলে আর কি করে টেস্ট হবে, তাই না? জুরেলের কিন্তু প্রথম টাচ, বললাম তো, জুরেলের মানসিকতা দেখে মনে হয়েছে টিপিক্যাল রেড বল ক্রিকেটার, উইকেটে পড়ে থাকতে জানে এবং বলের লাইনে ফুটওয়ার্ক, যেটা যতটুকু দেখেছি আজকে মনে হয়েছে ফুটওয়ার্ক বেশ ভালো। এবং সত্যি তো, একটা ছেলে 15টা ম্যাচ খেলার পর চান্স পেয়ে গেছে, তার মানে বুঝতে হবে যে সিলেক্টররা তাকে নজরে রেখেছিলেন এবং বেশ কিছু ক্রুশিয়াল ম্যাচে তাকে দেখা হয়েছে। তো এই হচ্ছে বিষয়। আর বাংলা বললামই, বিহারের এগেনস্টে 95 বিহারকে অল আউট করে বাংলা অলরেডি 16 রানের লিড। এবং এবং অবশ্যই করণলাল এই ম্যাচেও পারফর্ম করেননি, আউট হয়ে গেছেন। বিহার ম্যাচেও রান পাননি, আর কতদিন কোটাই খেলবেন কে জানে। শুনতে খারাপ লাগলো, করণলালকে সবাই কোটাই বলছে। যাই হোক, এটা একটা গেল। আর এছাড়া অবশ্যই বলবো যে অভিমন্যু ঈশ্বরন রয়েছেন, ম্যাচটা হয়তো কাল শেষ হয়ে যেতে পারতো, কিন্তু রোববার বিকেল 5টায় মনোজের সংবর্ধনা রয়েছে, আমার ধারণা রোববারই ম্যাচটা শেষ হয়ে যাবে দুপুর দুপুর। তো যাই হোক, এই হচ্ছে বিষয়। ঈশান কিষানের গল্প হয়ে গেছে। ইস্টবেঙ্গল হায়দ্রাবাদ, মোহনবাগান নর্থ ইস্ট ম্যাচ আছে। ফুটবলে চলে এলাম। ফুটবলে এই কারণেই চলে এলাম কারণ ম্যাচটায় ইতিমধ্যেই 3 নম্বরে হচ্ছে মোহনবাগান, আর ইস্টবেঙ্গল 11-এ চলে গেছে। পাঞ্জাব ম্যাচ বেশি খেলেছে দুটো, কিন্তু পয়েন্টেও আরো 2 পয়েন্ট বেশি নিয়ে বসে আছে। তো এই জায়গায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গল মোহনবাগান একই দিনে নামছে, একটা হোম একটা অ্যাওয়ে ম্যাচ। মোহনবাগানের ম্যাচটা আগে, এবং ইস্টবেঙ্গল সবচেয়ে দুর্বল দলের বিরুদ্ধে নামছে। নতুন বিদেশি তাকে নেওয়া হয়েছে, কিন্তু সে কবে আসবে জানা নেই। কিন্তু মোহনবাগান পরপর দুটো ম্যাচ জিতে ছন্দে রয়েছে, এবং জনি কাউকাকেও খেলানো হচ্ছে, সেও কিন্তু আবার পুরনো ছন্দে ফেরার চেষ্টা করছে, দ্রুত ফিরে আসছে বলা যায়। এবং সেকেন্ড যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অবশ্যই হাওয়াজের হাত ধরে মোহনবাগানের ভাগ্য ফিরেছে। মোহনবাগান 3 এবং মোহনবাগান অবশ্যই চেষ্টা করবে গ্যাপটা কমানোর, এবং নর্থ ইস্টের বিরুদ্ধে জিতলে কিন্তু মোহনবাগান আরো অনেক অনেক কনফিডেন্স পাবে। এবং কনফিডেন্স না পাওয়ারও কিছু নেই, এবং মোহনবাগান যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, পেত্রাতোস আগের দিনের গোলটা অনেক বেশি কনফিডেন্স দিচ্ছে, এবং মোহনবাগান আবার পুরনো ছন্দে ফিরছে। হাওয়াজ চেষ্টা করে, এবং দীপেন্দু বিশ্বাস ডিফেন্সে যা ফুটবল খেলেছে তার প্রশংসা তো ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় দেখছিও। তো এটাই হচ্ছে বিষয়। এবং লাস্ট নর্থ ইস্ট কিন্তু ইস্টবেঙ্গলকে লাস্টে হারিয়েছে, লাস্টের ম্যাচটায়, সেকেন্ড লাস্ট ম্যাচটায়। তো তারাও চাইবে যে এই ম্যাচটা পয়েন্ট নিতে। বাট প্রশ্ন হচ্ছে, কুয়াদ্রাতের মতো হাওয়াজও বলেছেন যে এই সূচি বা এই শিডিউলটা যথেষ্ট চিন্তার, কারণ 5 দিনে 2টো ম্যাচ খেলতে হচ্ছে। এইটা প্লেয়ারদের অনেক বেশি প্রেসারে ফেলছে। এটা কিন্তু হাওয়াজ বলছেন যে শিডিউল আরো অনেক বেটার করা উচিত। এবং এবং জনি কাউকাকে নিয়ে আশাবাদী, দিব্যেন্দু বিশ্বাসকে নিয়েও আশাবাদী হাওয়াজ, কিন্তু ওই অনেকটা ম্যাচ প্রেসার, এটা কিন্তু অবশ্যই বলার। আর ইস্টবেঙ্গলের ক্ষেত্রে আমার মনে হয় আলাদা করে কিছু বলার নেই, তার কারণ ইস্টবেঙ্গল শেষ মানে প্রথম 6 ঢোকার চেষ্টা অবশ্যই করবে, কিন্তু যা শিডিউল তাতে অলমোস্ট প্রথম 5 নিশ্চিত। 6 নম্বর দলটা কি হবে সেই নিয়ে লড়াই। তো সেই দলটা আদৌ কি ইস্টবেঙ্গল হবে সেটা সময় বলবে। ইস্টবেঙ্গল হতে গেলে ইস্টবেঙ্গলে কিন্তু বেশ কয়েকটা ম্যাচ জিততে হবে, কিন্তু ইস্টবেঙ্গলের সুপার কাপ জেতার পর এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, পরপর আমি জানি না, বোরাকে ছেড়ে দেওয়া, তারপরে সিভেরিউকে ছেড়ে দেওয়া, তারপর যাদেরকে নেওয়া হলো তাদেরকে মানিয়ে নিতে যতটা সময় দেওয়া দরকার তত সম্ভব তাকে নামিয়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই সাউল ক্রেসপো এবং পাদ্রো চোট তো ইস্টবেঙ্গলকে জাস্ট ঘেটে দিয়েছে। এবং কোথাও কি ইস্টবেঙ্গল প্রচন্ড ডিফেন্সিভ ফুটবল খেলেছে মুম্বাই ম্যাচে, আমি জানি না। যদি কোচ বলছেন ডিফেন্স না খেলে আরো বেশি গোল খেলে হেরে যেতে পারতাম। তো হায়দ্রাবাদ সবচেয়ে খারাপ দল, হায়দ্রাবাদ নিচে থাকার দল। তো এই দলটার বিরুদ্ধে ইস্টবেঙ্গল না জেতার উচিত কথা নয়, জেতা উচিত। এটা না জিতলে খুব সমস্যা হবে।
কারণ 13 ম্যাচে 12 পয়েন্ট, এটা জিতলে কিন্তু ইস্টবেঙ্গল আবার একটু বেটার জায়গায় আসবে। এবং ইস্টবেঙ্গল সুপার সিক্সে যাওয়ার ক্ষেত্রে এই মুহূর্তে টেবিল বলছে 6 নম্বরে রয়েছে জামশেদপুর, তাদের সঙ্গে ইস্টবেঙ্গলের পয়েন্টের গ্যাপ 5। ইস্টবেঙ্গল সেখানে খেলছে 13টা ম্যাচ, জামশেদপুর খেলে ফেলেছে 16টা ম্যাচ। তো ইস্টবেঙ্গলে কিন্তু সুপার সিক্সে যাওয়ার চান্স আছে। সুপার কাপে কোনো টিম ছিল না ঠিকই, কিন্তু 6জন করে বিদেশিও ছিল শ্রেয়ান। তো ইস্টবেঙ্গল যদি পরপর বেশ কয়েকটা ম্যাচ জিততে পারে, এটা ইস্টবেঙ্গলের জন্য খুব ইম্পর্টেন্ট। আর যেটা সেটা হচ্ছে যে মাথায় রাখতে হবে ইস্টবেঙ্গল যে 9টা ম্যাচ বাকি আছে, জামশেদপুর, উড়িষ্যা, গোয়া, কেরালা, মোহনবাগান, এরা প্রত্যেকেই ওপরের দিকে টিম। তো পয়েন্ট তালিকা এই দলগুলোর বিরুদ্ধে আদায় করা কঠিন, কিন্তু এখান থেকে পয়েন্ট পেলে সুবিধে হবে। তো যাই হোক, একটা শনিবার, একদিকে ইস্টবেঙ্গল একদিকে মোহনবাগান, সেটা অবশ্যই কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, এটা নিঃসন্দেহে বলাই যায়। এবং ইস্টবেঙ্গল মোহনবাগান ফ্যানরা আগামীকাল যে টিভি খুলে মোটামুটি 5টা থেকে বসে পড়বেন, এটা নিঃসন্দেহে। এবং জানি না ইস্টবেঙ্গল জিতুক এটাও চাইবো, মোহনবাগান জিতুক তারাও চাইবো, কারণ এই দুটো দল জিতলে না প্রচুর আলোচনার টপিক পাওয়া যায়, ফ্র্যাঙ্কলি স্পিকিং। না হলে না খুব মুশকিল হয়। তবে এটাও ঠিক, ইস্টবেঙ্গল আইএসএল এই বছর অন্তত চ্যাম্পিয়ন হওয়ার কোনো জায়গা নেই, পারবেও না। কিন্তু কোথাও গিয়ে ইস্টবেঙ্গলকেও চ্যাম্পিয়ন হতে হবে। কবে হবে জানি না, যেদিন হবে দেখবো। ওকে, তো মোটামুটি আলোচনা এখানে শেষ করবো। 12:40 বাজে। বেশ কয়েকটা প্রশ্ন, অনেক প্রশ্ন আছে। প্রসেনজিৎ সবসময় হাইয়েস্ট প্রশ্ন করে, দেবদূত পাল্লিকাল নিজেও অ্যান্সার দেয়। দেবদূত পাল্লিকাল কেন বাকি থাকে, গিলের পরিবর্তে ডেবিউ হতে পারে? আমার মনে হয় গিলকে পরের ম্যাচও খেলানো উচিত। দেবদূত পাল্লিকালকে যদি খেলাতে হয় লাস্ট টেস্ট ম্যাচে ভাবা যেতে পারে। সুপার কাপ নিয়ে আমি অ্যান্সার দিয়েছি। অনিদম সিনহা বলেছি, আইপিএলে দিল্লি দলে অক্ষর প্যাকেল যেভাবে দেখেছি, তাই ঘরের মাঠে কোনো ব্যাটসম্যানকে বসিয়ে অক্ষরকে দলে এলে খারাপ হতো না। কিন্তু আগের ম্যাচে অক্ষর খুব যে বল ভালো করেছে বা উইকেট নিয়ে ফাটিয়ে দিয়েছে তা তো নয়। তো সেক্ষেত্রে লেফট আর্ম স্পিনার একজন জাদেজাই চান্স পেয়েছেন। তো এই হচ্ছে বিষয়। আর সুবান, গুড নাইট বলার আগে আমিও একটু বলি, অমিতাভদার প্রশ্ন, আমি অনেকজনের প্রশ্ন পড়েছি, অনেকের প্রশ্ন পড়ে উঠতে পারিনি। তো যাদেরকে পারিনি, ঋষিকেশ, পার্থপ্রতিমদা পড়েছি, অনিশ দাদা, KL রাহুল আসলে গিলকে বাদ দেওয়া দরকার। KL রাহুল গিলের পজিশন এক নয়, তাই বাদ দেওয়ার কোনো জায়গা নেই, দুটো আলাদা পজিশনের ক্রিকেটার। গুড নাইট স্পোর্টস টু নাইট, থ্যাংক ইউ। ঈশান কিষান, সত্যি কি কেরিয়ার শেষ? আমার মনে হয় না দুলাল কেরিয়ার শেষ, বাট সে হয়তো রেড বল ক্রিকেটটা খেলতে চাইছে না। নিশ্চয়ই সমাধান কিছু হবে, তবে যত তাড়াতাড়ি হবে তত ভালো। গ্যাপ বেশি বাড়িয়ে লাভ কি, তাই না? ওকে, শেষ করি। গুড নাইট, শুভরাত্রি। স্পোর্টস টু নাইট আজকের মতো শেষ বেলায় ফ্রেশ খবর, যা ফ্রেশ খবর ছিল সব ছেড়ে দিয়েছি। দেখা যাক অশ্বিনের কি আপডেট আসে, কালকে অবশ্যই শেয়ার করব। কথা হবে কাল রাতেও, আড্ডা হবে। আর ভালো থাকবেন, আর লাইভটা কয়েকজন মিলে শেয়ার করে দিলে ভাল লাগে। সারফরাজের জন্য কালকে দেখলাম শেয়ার করতে বলেছি, 5-6 জন করেছেন। আজকে আবার যদি ভারতীয় দলের জন্য শেয়ার করেন, অন্তত 8-10টা 10-15টা শেয়ার হওয়া উচিত। জানি না কি হবে। তমাল, প্রিয়াঙ্কা ব্যানার্জি কিংবা অনেককে যারা করেন আমি দেখেছি, ঘরের মাঠে সবাইকে সুযোগ দিতে হবে, কারণ বিদেশি সিরিজে এমনটাই বাদ যাবে। সবাইকে সুযোগ দিবে মুশকিল, সবাইকে ডেবিউ করে দিলে হয় না, একটু ধরে ধরে করতে হবে, তাড়াহুড়োর কিছু নেই। ঠিক আছে প্রসেনজিৎ? ওকে, গুড নাইট শুভঙ্কর দাস, গুড নাইট শুভঙ্কর প্রতিমদা, গুড নাইট অমিতাভ দা, গুড নাইট। প্রত্যেকে ভালো থাকবেন, কাল দেখা হচ্ছে, টাটা, থ্যাংক ইউ। আর ওই মনোজের ইন্টারভিউটা কালকে আপলোড হলে অবশ্যই শুনবেন। আর আমারও বেশ কিছু ভিডিও অলরেডি আজকেও আপলোড হয়েছে, শুনুন, কিরকম লাগছে দেখুন। আপাতত এখানেই শেষ করছি। শুভরাত্রি। ধন্যবাদ যারা শেয়ার করেছেন, যারা করেননি তারা প্লিজ করে দেবেন।